হ্যালো, হুম। হিরণদা, আমি রিয়া বলছি বাংলাহান থেকে। রিয়া, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার নিউ হিরণদা। ইয়ার। 26-এর ভোটের আর কয়েক মাস বাকি আছে, নতুন বছরে আমরা পড়লাম। আমার আপনার কাছে যে প্রশ্নটা থাকলো সেটা হলো, দিলীপ ঘোষ তিনি কালকে বিজেপির সল্টলেকের যে কার্যালয় রয়েছে সেখান থেকে তিনি বলেছেন যে খড়গপুর সদর তার প্রিয় জায়গা, সেখানে যদি তাকে প্রার্থী হিসেবে রাখা হয় বা পদ দেওয়া হয় বিধানসভা ভোটের আগে, তাহলে এই জায়গায় তিনি পুরো ক্ষমতা দিয়ে লড়ে আসবেন। আপনি ওই এলাকার বিধায়ক রয়েছেন, আপনার এলাকা নিয়ে একজন টানাটানি করছে, আপনার দলের একজন মানে বরিষ্ঠ একজন নেতৃত্ব, কি বলবেন আপনি? দেখুন, এই বিষয়টা উনি 6 মাস আগেও একই কথা বলেছেন। হুম 6 মাস আগে থেকেও জানি না, মানে অনেকদিন থেকে উনি একই কথা বলে যাচ্ছেন। যবে থেকে লোকসভায় পরাজিত হওয়ার পর থেকে উনি বলছেন যে উনি খড়গপুর থেকে ভোটে দাঁড়াবেন, এবং তা তো বলতেই পারেন, তাতে তো ধরুন ব্যক্তি স্বাধীনতা আছে। হুম উনি বলছেন, বলতেই পারেন। বাট আমার যেটা মনে হচ্ছে, আমাদের পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হলো ভারতীয় জনতা পার্টি। হুম তো এখানে বাজপেয়ীজি, আদবানিজি, অমিত শাহজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, হুম তারাও, আমি যতটুকু জানি, তারাও কখনো দলের যে নির্বাচন কমিটি থাকে, হুম যারা নির্বাচন কমিটি যারা সিদ্ধান্ত নেন যে কাকে কোথা থেকে টিকিট দেবেন, হুম কাকে কোথা থেকে পদ্ম ফুলের সিম্বল দিয়ে তাকে ভোটে লড়াবেন, হুম সে নির্বাচন কমিটির বিরুদ্ধে আমার যতটুকু জানা আছে ইতিহাস, তাতে বাজপেয়ীজি, নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে অমিত শাহজি, আদবানিজি, কেউ কখনো নিজে থেকে আগে থেকে 6 মাস 1 বছর আগে থেকে বলেননি যে আমি ওই জায়গা থেকে ভোটে দাঁড়াবো। তো এটা তো একটা গণতান্ত্রিক দলের নির্বাচন কমিটির কে উপেক্ষা করা, নির্বাচন কমিটিকে সম্পূর্ণরূপে অসম্মান করা। তাহলে তো নির্বাচন কমিটি থাকার দরকারই নেই। হিরণদা, তাহলে আপনার আমি দলের আমি কালকে বলবো যে আমি নন্দীগ্রামে দাঁড়াবো, অমুক বলবে আমি কালকে ভবানীপুরে দাঁড়াবো, তাহলে দলের তো কোনো গণতন্ত্রই থাকবে না। তাহলে যে যা পারে বলে যে আমি ওইখান থেকে দাঁড়াবো, আমাকে টিকিট দেওয়া হোক। হিরণদা, এই যে কেন্দ্রীয় নির্বাচন বোর্ডের কথা আপনি বলছেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই স্বয়ং রয়েছেন, দেশের প্রধানমন্ত্রী, তিনি ঠিক করেন, এই বোর্ড ঠিক করে যে কাকে কোথায় প্রার্থী হিসেবে দেওয়া হবে। সেখানে দলের একজন সাধারণ কর্মী হিসেবে এই যে বোর্ডের বিপক্ষে গিয়ে প্রশ্ন করা, এটা আপনি একজন বিজেপির একজন কর্মী হিসেবে কিভাবে দেখছেন? না, আমি সেটাই তো বললাম আপনাকে, আমি একজন বিজেপির অত্যন্ত সাধারণ কর্মী। হুম আমাকে পার্টি, আমি খড়গপুরের বিধায়ক এবং খড়গপুরের কাউন্সিলর। হুম তো পশ্চিমবঙ্গের যে 30-40টা কাউন্সিলর আছে, হুম প্রায় 3,500 তো কাউন্সিলরের পোস্ট পশ্চিমবঙ্গে, হুম তাই না? প্রায় 114টার উপরে মিউনিসিপ্যালিটি। হুম তো তাতে এতগুলো, এক একটা মিউনিসিপ্যালিটিতে মিনিমাম 30 থেকে 40 জন করে কাউন্সিলর থাকে অন অ্যান অ্যাভারেজ। হুম তো সেখানে আমাদের পার্টির মনে 30-40 জন কাউন্সিলর পুরো পশ্চিমবঙ্গ, সেখানে আমি একজন কাউন্সিলরও হুম খড়গপুরে। তো আর পার্টি আমাকে বলেছে কাউন্সিলর ভোটে দাঁড়াতে, আমি আচ্ছা, দাঁড়িয়েছি। এলাকার পার্টি বলেছে লোকজন কি আমি সন্তুষ্ট আপনাকে নিয়ে? মানে আপনার যে এলাকা রয়েছে খড়গপুর সদর, হুম মানে আপনার হুম এলাকার লোকজনের কি মতামত? আপনি বিধায়ক, এতদিন ধরে উন্নয়ন করছেন, কাউন্সিলর রয়েছেন, সেখানে দাঁড়িয়ে পার্টিরই অন্য একজন বলছে আমাকে ওই জায়গা দিলে ভালোভাবে আমি ভোটে লড়ে দেখাবো। তো এলাকার লোকজন কিভাবে আপনাকে একসেপ্ট করেছে, বা তাদের মনে কি কোনো দেখুন, প্রশ্ন আছে? এলাকার লোকজন তো এইসব রাজনৈতিক ব্যাপার ট্যাপারে মাথা ঘামান না। তারা খালি একটাই কথা বলেন যে দেখুন, 2016 থেকে বিজেপি বিধায়ক ছিল, হুম 2019 থেকে বিজেপির লোকসভার সাংসদ ছিলেন খড়গপুরেতে। হুম কিন্তু তারা বলছেন যে 2016 থেকে 2021 অব্দি আমরা সেরকম কোনো উন্নয়ন দেখতে পাইনি। হুম আপনি আসার পরে খড়গপুরের যে প্রায় 1,000 কোটি টাকার উপরে যে উন্নয়ন নরেন্দ্র মোদীজি করেছেন, হুম সেটা দেখে সবাই খুব বিস্মিত হয়েছে। মানে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে দাদা, আপনি এতগুলো কাজ একা করলেন কি করে? দেখুন, আমি একা কিছুই করিনি। আমি প্রধানমন্ত্রীকে, হুম স্বরাষ্ট্রমন্ত্রীকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, কেন্দ্রীয় রেলমন্ত্রীকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে, হুম আমাদের কেন্দ্রীয় সড়ক মন্ত্রী থেকে শুরু করে আমি প্রত্যেককে, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী, প্রত্যেকের সঙ্গে গিয়ে দেখা করি দিল্লিতে। হুম দিনের পর দিন ওনাদের সঙ্গে বসে থাকি দিল্লিতে, ওনাদের সঙ্গে দেখা করে যে আপনারা টাকা দিন হুম আমার খড়গপুরের উন্নয়ন হোক। হুম তো খড়গপুরে 2021 থেকেই আমি শুরু করেছিলাম বিদ্যুতের কাজ। 248 কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় দিয়েছিল। হুম তো তারপরে ধরুন, খড়গপুরেতে এতগুলো ব্রিজ হয়েছে, ওভারব্রিজ হয়েছে, হুম রেলের স্টেশনটা তৈরি হচ্ছে এখনো। খড়গপুরে 135 কোটি টাকা জলের যে প্রকল্পটা, অমৃত টু, হুম হুম হ্যাঁ, অমৃত 2.0, সেটাও আমি নিয়ে এসেছি। হুম খড়গপুরের মানুষ দেখছে যে আমি 2016 থেকে বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ থাকার পরও খড়গপুরে তো আপনি পরিসংখ্যান দেখেন,
হুম পরিসংখ্যান থেকে কথা বলতে হবে। দেখুন, আমি হাওয়ায় কথা বললে তো কেউ বিশ্বাস করবে না। তো আমি একদম ঘরে বসে মিটিং আমি কখনো করিনি। আপনি যদি দেখে থাকেন 2021 থেকে আমি এসি রুমের বসে কখনো মিটিং করিনি। আপনি আমার বাড়িতে আসতে পারেন, খড়গপুরে যেখানে আমি থাকি। হুম আমার বাড়িতে কোনো টিভিও নেই, হুম আমার বাড়িতে কোনো এয়ার কন্ডিশনও নেই। হুম আমি উইদাউট এসিতে থাকি, উইদাউট টিভিতে থাকি। হুম এবং আমি কোনো রেলের বাংলো দখল করেও থাকি না, আমি বাড়ি ভাড়া দিই। হুম আমি বিজেপির একজন বিধায়ক, মানে আগে যিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, হ্যাঁ অত্যন্ত সম্মানীয়, হুম তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন। হিরণদা তারপরে আমি বিজেপির বিধায়ক, তিনিও 2016 থেকে রেলের বাংলোতেই আছেন। হুম কিন্তু আমি কিন্তু একজন বিধায়ক হয়েও হ্যাঁ রেলের সম্পত্তি দখল করে রেলের বাংলো নিয়ে থাকিনি। ওখানে তৃণমূলের যিনি প্রাক্তন বিধায়ক, হ্যাঁ তিনিও রেলের জমির ওপরে এয়ার কন্ডিশন লাগিয়ে বিরাট অফিস করে আছেন। আমাকে খড়গপুরের লোকেরা বলে যে দাদা দেখুন, এখানে তো যেই আসে হুম সেই রেলের সম্পত্তি নিয়ে নেয়, হুম সেই রেলের সমস্ত সম্পত্তি নিয়ে বাড়ি করে নিচ্ছে, বাংলো করে নিচ্ছে, অফিস করে নিচ্ছে, যে যার মতো করে এখানে চালায়। কিন্তু আপনি এই যে দীর্ঘদিন ধরে আমার বাড়িতে যারা আসতো না, হুম যার জন্য আপনি আমার বাড়িতে কখনো আসেননি, আপনি কলকাতা থেকেই সারাক্ষণ ইন্টারভিউ নেন। তো এবার নিশ্চয়ই যাবো, ভোটের আগে নিশ্চয়ই একবার দেখে আসবো খড়গপুর আমি শহরের অবস্থা। তো খড়গপুরেও যারা প্রথম প্রথম বুঝতে পারতো না, ভাবতো আরে এ তো বাংলা ফিল্মের সুপারস্টার ছিল, হ্যাঁ এ কি করে এরম থাকতে পারে। প্রথমে এসে ঘামছে, হুম মানে আমার ওখানে স্কুলের দিদিমণিরা এসে না, মানে আঁচল দিয়ে মুখে ঘাম মুছছে, হ্যাঁ। লজ্জায় বলতে পারছেন দাদা এসিটা চালিয়ে দিন। বললাম, দিদিমণি কিছু মনে করবেন না, আমার বাড়িতে এসি নেই, আপনাকে একটু ঘামতেই হবে এখানে। সুপারস্টার হিরণ তাহলে এখন খড়গপুর সদরে বাড়ির ছেলে হয়ে গিয়েছে আপনি বলছেন? দেখুন, আমি তো উলুবেড়িয়ার গ্রামের ছেলে, হুম তাই না? আমার তো জন্ম মানে মেদিনীপুরের পাশের জেলাই হলো হাওড়া, হুম তাই না? তো আমার উলুবেড়িয়া থেকে খড়গপুর পৌঁছতে কতক্ষণ লাগে? মানে গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, হুম ট্রেনেতেও 1 ঘন্টা লাগে। ঠিক আছে, তো আমি হচ্ছে একই মাটির, মানে একই মাটি একই জল হুম খেয়ে বড় হয়েছি। আমরা সব গ্রামের ছেলেপুলে। আমরা দেখুন কলকাতার, আপনি যে উত্তম কুমার থেকে শুরু করে, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে, হুম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, আমার বন্ধু জিৎ থেকে শুরু করে, হুম সোহম থেকে শুরু করে, সবাই কলকাতার ছেলে, তাই না? হুম তো মানে আমি আমি দেখো ভাই, গ্রাম থেকে উঠে এসেছি, গ্রাম থেকে উঠে এসে সিনেমায় অভিনয় করেছি, হুম গ্রাম থেকে উঠে এসে রাজনীতি করছি। হুম আমাকে পার্টি বলেছিল খড়গপুরে গিয়ে দাঁড়াতে, আমি খড়গপুরে দাঁড়িয়েছিলাম। তো ওটা হারা সিট ছিল, হুম তাই না? 22,000 ভোটে হেরে যাওয়া সিট ছিল। তো সেই সিটে পার্টি পার্টি নিজের ক্ষমতাতে, মানে আমি কেউ নয়। কিন্তু আপনার এই তারপরে যে পার্টি 2022-এ আপনার বলেছে এলাকা কাউন্সিলর নিয়ে ভোটে যে দাঁড়াও। টানাটানি হচ্ছে, আপনার এলাকা নিয়ে হুম। বিধানসভা ভোটের আগে যে টানাটানি হচ্ছে, দিলীপ ঘোষ একসময় রাজ্য সভাপতি ছিলেন বিজেপির, তিনি এই কথা বলছেন, তিনি কি মানে আস্থা করতে পারছেন না যে আপনি আপনার এই উন্নয়ন কি দেখতে পাচ্ছেন না দলের পুরনো একজন কর্মী বা নেতৃত্ব? আমি সেটা বলতে পারবো না। দেখুন, আমি আপনাকে প্রথমেই বললাম যে আমাদের দল হলো পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হলো ভারতীয় জনতা পার্টি। হুম সেখানে আমি একজন অত্যন্ত সাধারণ কর্মী। হুম আমি আজ অব্দি দলের যা প্রোটোকল থাকে তার বাইরে গিয়ে কোনো কথাও বলিনি। হুম এই বিষয়ে আপনি দেখবেন, যে যা প্রেস কনফারেন্স করে, আমি কখনো প্রেস কনফারেন্স করে হুম আমি এটা চাই, আমাকে এটা দেয়া হোক, হুম আমি আজ অব্দি সব কথা বলিনি। আমি দলের কথা দলের ভিতরে জানাই, হুম আমি দলের কথা বাইরে জানাই না। বাট আপনি যে প্রশ্ন করলেন তার উত্তরে আমি একটাই কথা বলতে পারি, হুম যে আমাদের এই গণতান্ত্রিক, যেহেতু দল তো গণতান্ত্রিক দল, হুম আর মানুষের জন্য দল, দলের জন্য তো মানুষ নয়। হুম তো সেই দলের আমি একজন সাধারণ কর্মী। আমাকে খড়গপুরে ভোট টিকিট দেওয়া হয়েছিল, আমি দাঁড়িয়েছিলাম। তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনেও বলা হয়েছিল তুমি ভোটে দাঁড়াও। হুম হ্যাঁ, তাতে আমাদের বিজেপির কি বলে 98% ক্যান্ডিডেটরা হেরে গিয়েছিল। হুম যে 2% ক্যান্ডিডেট জিতেছিল 2022-এ, তার মধ্যে আমি একজন। সেটাও বিজেপি কে দেখে মানুষ ভোট দিয়েছিল, আমাকে দেখে নয়। হুম পার্টি তারপরে মনে করেছিল যে আমায় ঘাটালে দাঁড় করিয়ে ওখানে চেষ্টা করবে নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, আমাকে ঘাটালে পাঠিয়েছিল। হুম আমি ঘাটালে গিয়েছিলাম, তারপরে পার্টি আবার বললো তুমি খড়গপুরে যেমন ছিল ওখানে থেকেই কাজ করো। তো সেখানে খড়গপুরে থেকেই কাজ করছি। তো আমি খড়গপুরের যে এতগুলো রাস্তা করেছি, আপনি মানে প্রত্যেকদিন তো রাস্তা উদ্বোধন করারও সময় পাই না আমি। হুম মানে এই আজকেই বলছে দাদা এই রাস্তাটা তো হয়ে গেছে, এটা তো উদ্বোধন করতে আসুন। আমি উদ্বোধন করবো, বাট তোমরা তো যখন হয়ে গেছে যখন হাঁটতে শুরু করে দাও, এমন না যে আমি আসিনি বলে গাড়ি রাস্তাটা আটকে রেখে দেবে, হুম আমি এলে উদ্বোধন হবে তাহলে মানুষ হাঁটবে, তা না, এটা তো মানুষের জন্য। হুম তো উদ্বোধন কেন্দ্রীয় যে কোনো নির্বাচন সময় এসে কমিশন করে দিতে পারি, আসন কিন্তু আসন হুম। পরিবর্তন করতে চায় আপনাকে, যদি মনে করে যে খড়গপুর সদর থেকে অন্য কোথাও টিকিট দেবে আপনাকে, আপনি কি মেনে নেবেন নাকি আরো একবার আবেদন করবেন যে যেখানে ছিলাম সেখানেই থাক? না, আমি আপনাকে কি বললাম, আমি তো একটা দল করি, দলের একটা নির্বাচন কমিটি আছে, হুম কেন্দ্রীয় নির্বাচন কমিটি।
কেন্দ্রীয় নির্বাচন কমিটি যা সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত আমার মনে হয় প্রধানমন্ত্রী নিজেও মেনে নেন। তো বলে আমি তো আর প্রধানমন্ত্রীর থেকে ওপরে নই, তাই না? তো উনি যে প্রশ্নটা করেছেন যে ওনাকে কেন বর্ধমানে পাঠানো হয়েছিল, বর্ধমান দুর্গাপুরে, দলের যারা তো কেন্দ্রীয় সেটা নির্বাচন তো আমার বোর্ডের বিপক্ষে যাচ্ছে তাদেরকে কি বলবেন? কি বলছেন? দলের যারা কেন্দ্রীয় নির্বাচন বোর্ড, প্রধানমন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডার মতো যারা রয়েছেন এই বোর্ডে, তাদের বিপক্ষে গিয়ে যে প্রশ্ন করছে বা আবেদন করছে, তাদেরকে কি বলবেন আপনি? এবং দল সিদ্ধান্ত নেবে। ওটা তো কেউ যদি দলের শৃঙ্খলাকে লঙ্ঘন করে, সেটা দলের আমাদের শৃঙ্খলা কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবেন যে কেউ যদি দলীয় কর্মী হয়ে নির্বাচন কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বা নির্বাচন কমিটির সিদ্ধান্তটাকে বলে যে আমাকে কেন করা হয়েছিল, আমাকে কেন দেওয়া হয়েছিল, আমাকে কেন পাঠানো হয়েছিল, কারণ সেটা দলের শৃঙ্খলা, দলের ডিসিপ্লিনটাকেই সে উপেক্ষা করছে না, তাকেই চ্যালেঞ্জ করছে সেটা। এবং দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে। এটা আমি তো ওই জায়গাতে নেইও, আর আমার বলার কোনো অধিকারও নেই। আমি সেই আমার বলার কোনো স্পর্ধাও নেই, আর আমার বলার অধিকারও নেই, আমি বলতেও চাই না। আমাকে যা দায়িত্ব দিয়েছিল বিধায়ক, কাউন্সিলর, আমি 2027 অব্দি থাকবো। তো আমার যা উন্নয়ন করার কাজ আমি উন্নয়ন করছি। আমি 5 বছর আগে আইআইটি হসপিটালটা চালু করেছি। তার আগে তো আইআইটি হসপিটাল তালাচাবি দিয়ে বন্ধ হয়ে পড়েছিল। আমি বিধায়ক হওয়ার আগে আমার বিজেপির বিধায়ক ছিলেন, আমার বিজেপির সাংসদ ছিলেন, কেউ দেখেননি। আমি গেছি দীর্ঘদিন ধর্মেন্দ্র প্রধানজির কাছে, গিয়ে বলে 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 টাকা চেয়ে এনেছি। হাতে তো ভিক্ষের বাটি নিয়ে আমি দিল্লিতে যাই। রেলমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমি তো ভিক্ষের বাটি নিয়ে গিয়ে বলি যে প্লিজ আমার খড়গপুরের জন্য এই টাকাটা দিন, আমাদের খড়গপুরে দরকার। আমি 2বার চিঠি পাঠালাম প্রধানমন্ত্রীকে যে আমার খড়গপুর হসপিটালেতে এটাকে আরো ভালো করার জন্য এত টাকা লাগবে, আপনি টাকা দিন। সেই চিঠি আমি বললাম আমি চিঠি আপনাকে পাঠিয়ে দেবো। তো আমি তো নিরন্তর কাজ করে যাই, অনেক সময় উত্তর পাই পিএমও থেকে, অনেক সময় উত্তর পাইও না পেলেও আমি আবার পাঠাই। আলটিমেটলি আমি তো আমার খড়গপুর হসপিটালটা তো আমার জন্য নয়, আমি থাকি বা না থাকি, হাসপাতাল চালু হয়ে গেছে, হ্যাঁ, আউটডোর চালু হয়ে গেছে, এই কি বলে অপারেশন থিয়েটার্স তৈরি হয়ে গেছে। এবার ভালো ভালো ডাক্তাররা আসবেন খড়গপুরের মতো জায়গাতে, সারা পুরো ঝাড়খণ্ড থেকে, ঝাড়গ্রাম থেকে, উড়িষ্যা থেকে, বিহার থেকে, সমস্ত আশেপাশের আমাদের মেদিনীপুরের পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে সবাই যে সুপার স্পেশালিটি হসপিটালের যে সুবিধা সেটা ওখানে পাবেন। এখন তো সবাইকে হয় ভুবনেশ্বর যেতে হচ্ছে এইমসে, না হলে চেন্নাই যায়। আমি তো সব ট্রেনের টিকিট গুলোকে কনফার্ম করি, তাহলে কিসের জন্য এত তোমরা যাবো? দাদা আমাদের পেশেন্ট যেতে হয় আমাদেরকে, তো তারা যাবেন না, তারা খড়গপুরে চিকিৎসা করাবেন। তো এই কাজটা দীর্ঘ 5 বছর ধরে লড়াই করে যাচ্ছি। তার জন্য অনেক লড়াই করতে হয়েছে, রেলমন্ত্রীর সঙ্গে লড়াই করে যা খড়গপুরের এতগুলো ওভারব্রিজ, এতগুলো আন্ডারপাস, হ্যাঁ, এতগুলো রাস্তা করা। রেলের হাসপাতালটাতে আগে আপনার ডায়ালিসিসের যে এটা ছিল সেটা সেভাবে ছিল না, ডায়ালিসিস শুধু রেল কর্মীদের জন্য করানো হতো। আমি 2021 থেকে বলে 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 2022-এতে রেল হসপিটালেতে সাধারণ মানুষ গিয়েও ডায়ালিসিস করতে পারে। আমি তো এইসব নিজের প্রচার করি না যে আমি খড়গপুরের মানুষের জন্য কি কি করেছি। আগে খড়গপুরের মানুষকে ডায়ালিসিস করার জন্য মেদিনীপুরে যেতে হতো প্রাইভেট সেন্টার গুলোতে, এখন রেল হসপিটালে গিয়ে মানুষ ডায়ালিসিস করাচ্ছে। তো এই যে সুযোগ সুবিধাগুলো, আমি খড়গপুরের আইআইটি হসপিটালেও ডায়ালিসিস চালু করবো খুব নির্বাচনটা চলে এলো বলে, নাহলে এটাকে শুরু করে দিতাম 1 মাসের মধ্যে। তো খড়গপুর হাসপাতালে তো ডায়ালিসিস চালু, আমাদের ওখানে যিনি প্রাক্তন কাউন্সিলর, যাকে হারিয়ে আমি কাউন্সিলর জিতেছি, তার ছেলে ডায়ালিসিস করে ফেরার সময় অ্যাক্সিডেন্টে মারা গেলেন, মেদিনীপুরে গিয়েছিলেন। যদি খড়গপুরে ওই ডায়ালিসিস সেন্টারে যেতে পারতেন, ধরুন আইআইটি হসপিটালে হতো, তাহলে হয়তো ওনার মৃত্যুটাও হতো না। উনি হতে পারেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সন্তান, সন্তান তো সন্তানই, তাই না? তিনি তো, তার বাবা ছেলে হারানোর দুঃখ তো একই দুঃখ, তাই না? তো সেই জন্য যদি মেদিনীপুরের জায়গায় খড়গপুরে হতো, তাহলে খড়গপুরে চিকিৎসাটা করাতেন, তাহলে মৃত্যুটা তো হতো না। তো আমি এইভাবে নিরন্তর চেষ্টা করে চলেছি, নিরন্তর কাজ করে চলেছি। 135 কোটি টাকার অমৃত 2.0 নিয়ে এসেছি, তার কাজ শুরু হয়েছে, ঘরে ঘরে মানুষের জল পৌঁছে যাবে। সবই তো প্রধানমন্ত্রীর আশীর্বাদ, প্রধানমন্ত্রীর কৃপা। তো সেই জন্য দল যা বলবে তাই করবো। আমি দলের বাইরে নেই, দলের বাইরে একটা কথা বলিও না। আমি মিডিয়া প্রেসকেও আপনি দেখেছেন গত 5 বছরে আমি দল সংক্রান্ত কোনো কথা বলি না। যা বলার আমি দলের ভিতরে বলি, আমি দলের বাইরে বলার আমার দরকারও নেই, আর বলতেও চাই না। দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সবসময় প্রত্যেক কর্মী হিসাবে আমাদের মাথা নত করে নেওয়া উচিত। হিরণদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাহান্টকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।